নমস্কার বন্ধুরা, নতুন গল্পের আসর চ্যানেলে আমি সুস্মিতা আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকে প্রচেত গুপ্তের লেখা একটি রম্য রচনা পাঠ করব। গল্পটির নাম তথাস্তু। গৃহকর্তা দু টাইপের হয় বুঝলেন। টাইপ 1 সংসারে গৃহকর্তা, টাইপ 2 সংসারের কুটোটি কেটে না দেখা গৃহকর্তা। এখন কোন বাড়ির ভাগ্যে কি জুটবে তা কিন্তু কেউই বলতে পারে না, এ বড়ই অনিশ্চিত। তবে আমাদের গল্পের গৃহকর্তা বিমল গুপ্ত টাইপ 3 গৃহকর্তার আন্ডারে পড়ে। এই টাইপ 3রা কিন্তু ভেরি ডেঞ্জারাস। তারা সংসারের কুটো কেটে দেখা তো দূরের কথা, সামনে কুটো পড়ে থাকলেও তুলবে না। কাজেই আমাদের গল্পের গৃহকর্ত্রী অতসী দেবী স্বামীকে নিয়ে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘ 27টি বছর এই মানুষটাকে নিয়ে কিভাবে যে তিনি সংসার করেছেন তা শুধু তিনিই জানেন। আসলে তিনি বুঝতেই পারেননি 27 বছর আগের এই মানুষটা যে এমন একজন সংসার অলস হবে। কিন্তু মানুষ হিসেবে বিমলবাবু ভীষণই ভালো। তিনি ঠিক সময় অফিসে যান, মন দিয়ে কাজ করেন। আর নেশা বলতে শুধু ওই ঘন ঘন একটু চা খান, আর দুপুরে আর রাতে খাওয়ার পর ওই একটা করে সিগারেট, ব্যাস। তিনি কিন্তু কখনো রাত করে বাড়ি ফেরেন না। রোজগারের পুরো টাকাটাই গিন্নির হাতে তুলে দিয়ে তিনি বলেন, অতসী, আয় আমার আর খরচ তোমার, ওসব হিসেব টিসেবের মধ্যে তুমি আমায় টানাটানি করো না। অতসী দেবী বলে ওঠেন, কেন? তুমি অত বড় অফিসের হিসেব সামলাও আর নিজের সংসারের হিসেব সামলাতে পারবে না? তুমি না হিসেবপত্র নিয়ে পড়াশুনো করেছ? বিমলবাবু হাই তুলতে তুলতে বলেন, সব কি আর পড়েছে অতসী? দুনিয়ার হিসেব একদিকে আর সংসারের হিসেব হলো গিয়ে আর একদিকে, বুঝলে? সেই থেকে অতসী দেবী তার সংসারের অ্যাকাউন্টেন্ট। আর কি চাই বলুন তো একজন স্ত্রীর? কিন্তু তারপরেও তিনি হতাশ, মাঝে মধ্যেই রাগারাগি করেন। স্বামীকে বলেন, সংসারের কোনো কাজ করতে ইচ্ছে করে না তো সংসারটা করলে কেন বুঝি? বিমলবাবু খাটের ওপর আধশোয়া হয়ে পায়ের ওপর পা রেখে ছন্দে ছন্দে নাড়তে নাড়তে বলেন, সংসার তো তুমি করবে অতসী। কেন? সংসার কি আমার একার নাকি যে আমি একা করব? ও মা, একার হবে কেন অতসী? তুমি হলো গিয়ে বৃক্ষ আর আমি পাখি। আমি তোমার ছায়ায় বিশ্রাম নেব। এই থামো, অনেক হয়েছে। সাত সকালে খাটে বসে উনি পাখিগিরি করছেন, চুপ করো একদম। বিমলবাবু সঙ্গে সঙ্গে মুখে আঙ্গুল দিয়ে বললেন, আচ্ছা চুপ। না মানে একটু চা পেতে পারি কি? আবার চা? এ নিয়ে সকাল থেকে ক কাপ হলো শুনি? বিমলবাবু মাথা চুলকে কাঁচুমুচু গলায় বললেন, মনে হচ্ছে 2.5 কাপ। না মানে ওই শেষবার তুমি হাফ কাপ দিয়েছিলে কি না, তাই বললাম। অতসী দেবী একটু চুপ করে থাকেন, তারপর আবার দাঁত কিরমির করে বলেন, আগে বাজারে যাও, এক্ষুনি তুমি বাজারে যাও। ওরে বাবা রে, আর পারছি না গো মা। ঘরে রান্না করবার মতন কোনো আনাজপাতি নেই, মাছ নেই, এক্ষুনি আগে বাজারে যাও তুমি। কথা শেষ করে গটগটিয়ে ঘর ছাড়লেন অতসী দেবী। একসময় ঠেলে ঠুলে স্বামীকে বাজারেও পাঠালেন অতসী দেবী। এত দিন ধরে বাজার করছেন, তাও রোজ কিছু না কিছু ভুল হয়েই যায় বিমলবাবু। অতসী দেবী রেগে গিয়ে বলে, আসলে সংসারে কারো যদি মন না থাকে তবে এই ভুলগুলো হবে। বাড়িতে একটা লাউ রয়েছে, তারপর কেউ বাজার থেকে এত বড় একটা লাউ নিয়ে আসে। তখন চিংড়ি মাছ আনলে তো পারতে, বেশ একটা লাউ চিংড়ি করা যেত।
বিমলবাবু মাথা চুলকে বলেন, ইস, তুমি তো বললে না অতসী। অতসী দেবী আরো রেগে গিয়ে ঠান্ডা গলায় বললে, কেন কেন গো, আমায় বলতে হবে কেন? তুমি খাও না, লাউ চিংড়ি খাও না তুমি? খাই খাই, অবশ্যই খাই, কিন্তু কিন্তু কি কিন্তু কি লাউ চিংড়ি বানাতে যে চিংড়ি মাছের প্রয়োজন হয় তুমি সেটা জানো না? জানি না মানে ওই মনে ছিল না গো অতসী। মনে ছিল না নয়, বলো বাজারে মন ছিল না। শুধু লাউ চিংড়ি নয়, এরকম অনেক ঘটনা আছে জানেন। এই যেমন ধরুন না, সকালে ঘুম থেকে উঠে জলের পাম্প চালানো থেকে শুরু করে রাতে সদর দরজায় তালা দেওয়া, কোনো কিছুতেই মন থাকে না বিমলবাবু। সিঁড়ির নিচের বাল্ব কেটে গেল তো গেলই, যতক্ষণ না অতিশী দেবী অ্যাকশন নিচ্ছেন ততক্ষণ ওই হোঁচট খাবার রিয়াকশান চলতেই থাকবে। অতসী দেবীকে বিমলবাবুর জন্য অফিস যাওয়ার সময় জামা, প্যান্ট, রুমাল, মোজা সব কিছু এগিয়ে দিতে লাগে, কারণ কাজের সময় তো তিনি কোনো জিনিস খুঁজেই পান না। আসলে খুঁজেও তো কোনো লাভ নেই, কারণ সংসারের কোথায় কি থাকে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। অতসী দেবী দুদিনের জন্য বাপের বাড়ি গেলে ঘোর বিপদ। ঘন ঘন চা চাই বিমলবাবুর, কিন্তু চা কীভাবে বানাতে হবে তা জানা নেই। টোস্ট করতে গিয়ে পাউরুটি পুড়ে ঝামা হয়ে যাচ্ছে, সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে দেখা যাচ্ছে ভেতরে পুরো কাঁচা রয়ে গেছে। আবার হোম ডেলিভারিতে ভাত ডাল মাছের অর্ডার দিয়েও তো শান্তি নেই, কারণ কিভাবে গরম করবেন তা তো তিনি জানেনই না, কিংবা কোন প্লেটে খাবার খাবেন সেই প্লেট কোথায় থাকে কোনো কিছু সম্পর্কেই তো তার স্পষ্ট ধারণা নেই। সব একেবারে হচপচ হয়ে যায়। আবার ফোন করে যে গিন্নিকে জিজ্ঞাসা করবেন সে রাস্তাও তো বন্ধ, কারণ ঠিক সেই সময় তো তিনি ফোনটাই খুঁজে পান না। এই তো কিছুদিন আগের একটা ঘটনা। দিনটা ছিল রবিবার, তো বিমলবাবু আয়েশ করে পেপার পড়ছেন, আর অতসী দেবী গিয়েছেন মুদিখানার দোকানে গুঁড়ো হলুদ আর তেজপাতা আনতে, কারণ একটু পরেই তো রতনের মা রান্না করতে চলে আসবে। আর রান্না করবার সময় সব জিনিস রতনের মায়ের হাতের কাছে থাকা চাই, নইলে আবার সে রান্নাবান্না বন্ধ করে বিদায় নেবে। তাই তো সাত সকালে অতসী দেবীকেই দোকানে ছুটতে হয়েছে। কিন্তু দোকানে গিয়ে তিনি বৃষ্টির জন্য আটকে গিয়েছেন। ব্যাস, আর তাতেই যা সর্বনাশ হবার তা হলো। বারান্দায় শুকোতে দেওয়া সব জামা কাপড় চুপচুপে হয়ে ভিজল। দুঃখের কথা হলো সেগুলো প্রায় শুকিয়ে এসেছিল। অতসী দেবী ফিরে এসে কাঁদো কাঁদো গলায় স্বামীকে বললেন, হ্যাঁ গো, তুমি একটু খেয়াল করলে না গো, বারান্দায় সব জামা কাপড়গুলো ভিজে একেবারে চুপচুপে হয়ে গেল, একটু তুলতে পারলে না গো? ওফ মা গো, আর তো পারি না মা। বিমলবাবু অপরাধীর গলায় বললেন, ইস, খুব অন্যায় হয়ে গেছে অতসী, আমি এখনই জামা কাপড় আবার করে নিংড়ে শুকোতে দিচ্ছি। খবরদার খবরদার বলছি, বারান্দার দিকে তুমি এক পা বাড়াবে না। ভিজে জামা কাপড় সামলাতে সামলাতে অতসী দেবী বিড়বিড় করে বলছে, হে ঠাকুর, তুমি একটু মুখ তুলে তাকাও ঠাকুর, তোমার পায়ে পড়ি, আমার বরটাকে একটু সংসারী করে দাও ঠাকুর, আর তো পারি না। ব্যাস, এতেই যা ঘটবার তা ঘটে গেল। অতসী দেবীর দিকে ঠাকুর মুখ তুলে তাকালেন। মুচকি হেসে ঠাকুর বললেন, তথাস্তু। ব্যাস, আর কি। আজ 13 দিন হয়ে গেল বিমলবাবু পুরো বদলে গিয়েছে। কোনো রকমে শুধু অফিসটুকু করছে, বাকি সময় শুধু সংসার আর সংসার। বাজার তো অতি তুচ্ছ ব্যাপার, ঘর মোছা, কাপড় ধোয়া, বিছানা করা, আলমারি গোছানো, এমনকি রান্না বান্নাতেও নাক গলাচ্ছে।
কখনো আবার অফিস থেকে ফোন করে অতসী দেবীকে বলছেন, অতসী, আকাশে খুব মেঘ করেছে, বারান্দা থেকে সব জামা কাপড়গুলো তুলে নাও। অফিস সেরে বাড়ি ফেরার সময় তিনি চা পাতা, বিস্কুট, পাউরুটি, দেশলাই, গিন্নির মাথার তেল, এমনকি নিজের জুতোর ফিতে পর্যন্ত কিনে তবেই ফিরছেন। আর সব কাজ তিনি প্রবল উৎসাহের সঙ্গে করছেন। আর অতসী দেবী, তিনি নিশ্চয়ই খুব খুশি। অবশ্যই খুশি হওয়ারই তো কথা। চলুন জেনে আসি তার কী খবর। এ কি অতসী দেবী, আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? ও মা গো, আর কি করব বলুন তো? রান্নার মাসি, ঘর ঝাড়পোছের মাসি সবাই কাজ ছেড়ে দেবে বলে হুমকি দিচ্ছে আমায়। কেন কাজ ছেড়ে দেবে কেন? কি হলো হঠাৎ? কি আবার হবে, সব সময় বাড়ির কর্তা যদি মাসিদের কানের কাছে এটা করো সেটা করো, ওটা কেন করনি বলে ট্যাকোস ট্যাকোস করতে থাকে, তবে তারা কি আর কাজ করবে বলুন? এই তো সেদিন রান্নার নামে রান্নাঘরে ঢুকে হাতা, খুন্তি, কড়াই সব পুড়িয়ে একেবারে জামা করে দিয়েছে। বলি, এগুলোকে কে পরিষ্কার করবে? হ্যাঁ? আহা, আপনিও তো ভেঙে পড়ছেন কেন অতসী দেবী? তা কি করবো বলুন তো? বাজারের নামে একেবারে এত এত মাছ, সবজি সব নিয়ে আসছে, আর সব পচে যাচ্ছে যে। একেবারে 20-30 প্যাকেট বিস্কুট নিয়ে আসছে, তা আমি কি করব? ও মা, এ তো ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর মানে আমার সংসার তো উঠে যাবার জোগাড় হয়েছে। বলেন কি অতসী দেবী, এ তো উল্টো হয়ে গেল। তাহলে এখন উপায় কি? উপায় আর কি, দিন রাত সংসারের দেবীকে ডাকছি, মা গো একটু মুখ তুলে চাও মা, আমার স্বামীটাকে একটু সুস্থ করে আবার আগের মতন করে দাও গো মা। উনি আবার খাটে বসে পা নাড়তে নাড়তে চা খাক, আর আমি নিশ্চিন্তে সংসারটি করি। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কেমন লাগছে। কমেন্ট করলে আমরা একটু উৎসাহ পাই। ধন্যবাদ।